হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম। ফিজিক্স ফর ইউ এ সবাইকে স্বাগত। আমার সব ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, লেকচারগুলো দেখছো। আমরা আজকে কারেন্ট ইলেকট্রিসিটির একটা ইম্পর্ট্যান্ট পার্টে, কোনো কোনো বই এটাকে আলাদা একটা চ্যাপ্টার হিসেবে বলে, আমরা কারেন্ট ইলেকট্রিসিটিরই পার্ট বলি। এখানে আমরা কি কি ডিসকাস করব, চ্যাপ্টারের নাম দেখো লেখা আছে আমাদের পাওয়ার আর এনার্জি নিয়ে। এই যে আমরা বাড়িতে লাইট কিনি, ফ্যান কিনি, টিভি কিনি, বলি 5 স্টার, 3 স্টার, 2 স্টার, 60 ওয়াটের বাল্ব, 9 ওয়াটের বাল্ব, 2 ওয়াটের বাল্ব, এলইডি, 1 ওয়াটের এলইডি, বলি তো। তো এগুলোর পেছনে কি ক্যালকুলেশন আছে, কি হিসেব আছে, কিভাবে হচ্ছে। কখনো আমরা দেখছি ভোল্টেজ কম হচ্ছে, আমাদের লাইটের ব্রাইটনেস কমে যাচ্ছে। আগেকার দিনে আরও বেশি হতো, গ্রামে হয় এখনও, যে টিউবলাইটটা বাল্ব জ্বলছে কিন্তু টিম টিম করে জ্বলছে ভোল্টেজ কম বেশির জন্য। এগুলো নিয়ে আমরা আজকে ডিল করব। চলো স্টার্ট করা যাক। ইলেকট্রিক এনার্জি অ্যান্ড পাওয়ার। আমরা এখানে থিওরি পড়ার পরে কিছু বাল্বের ইন্টারেস্টিং প্রবলেম করব। লাস্ট অবধি দেখবে ভিডিওটা, প্রত্যেকটা প্রবলেম করবে এবং নোট ডাউন করবে। ছোট্ট কিছু ডেরিভেশনও করব, বেসিক কিছু কনসেপ্ট দেব। চলো শুরু করা যাক। আমরা অলরেডি ইলেকট্রিক ফিল্ড তড়িৎক্ষেত্র চ্যাপ্টারে পড়েছি যে যদি এখানে একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, আমি যদি একটা অনেক দূর থেকে একটা পয়েন্ট চার্জকে এখানে মুভ করিয়ে নিয়ে আসি এই ইলেকট্রিক ফিল্ডের ভেতরে, উই হ্যাভ টু ডু সাম ওয়ার্ক। আমাদের কার্য করতে হবে। সেই কার্যটা কত ছিল, ওয়ার্ক ডানটা কত ছিল, ওয়ার্ক ডান আমরা অলরেডি ক্যালকুলেট করেছি, আমি সেই জন্য এখানে আর টাইম স্পেন্ড করছি না। কিউ ইন্টু ভি, সেটাই ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি হিসেবে সেই চার্জটার মধ্যে সঞ্চিত থাকে। তাই তো আমি যদি একটা চার্জকে টেনে এখানে আমি নিয়ে এসে রাখি, পজিটিভ চার্জকে যদি মনে করি, যেই ছেড়ে দেবো আবার ফিল্ডের দিকে এরকমভাবে মুভ করবে, কারণ ও কাইনেটিক এনার্জি পাবে। সো বেসিক্যালি কারেন্ট ইলেকট্রিসিটি মানে যখন আমাদের ইলেকট্রন মুভ করছে তখন কি হচ্ছে, ওর মধ্যে কাইনেটিক এনার্জি আছে। আমরা ডিপ ভেলোসিটি পড়েছি, তার করেসপন্ডিং যেগুলো যেগুলো কারেন্ট ডেন্সিটি সেখানে আমরা এগুলো পড়েছি, তাই তো। তাহলে এই যে এনার্জিটা স্টোর, এই এনার্জিটা এটাই ও কনভার্ট হবে, যে ওর মধ্যে এত এনার্জি আছে সেটাই কনভার্ট হবে। সেই এনার্জিটা কনভার্ট হয়ে কোথায় যাবে? দেখো আমরা ক্লাস 9-এ পড়েছিলাম যে ডিফারেন্ট এনার্জি, একটা এনার্জি আরেকটা এনার্জিতে যে কনভার্ট হচ্ছে সেটা পড়েছিলাম, তাই তো। কি পড়েছিলাম? মোটরে কি হচ্ছিল, আমরা ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছিলাম, ও মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করছিল, মনে আছে? আমরা সুইচ দিলাম, মোটর চালু হয়ে গেল, তাই তো। মোটর চালু হচ্ছে মানে কি, ও মেকানিক্যাল এনার্জি। মোটরের সাথে আমরা কিছু লোড লাগিয়ে, মানে লোড লাগিয়ে বেল্ট লাগিয়ে কিছু করছি, মিক্সচার মেশিনে পিসছি কিছু একটা, তাই তো। আমরা দিচ্ছি কি, ইনপুট কি দিচ্ছি, আমরা ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট দিচ্ছি, সেটা আমাদের মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, তাই তো। আমরা লাইটের সুইচ দিলাম, লাইট অন হয়ে গেল। তাহলে সেই এনার্জিটাই, এই যে ওয়ার্ক ডান করে যে আমরা স্টোর এনার্জি রেখেছি, সেটাই কনভার্ট হবে কিসে? লাইট জ্বালালে। কি এনার্জি হয়? আলটিমেটলি হিট তৈরি হয়, হিট এনার্জিতে কনভার্ট হবে, তাই কি না? তো যে কোনো এনার্জি এইভাবে কনভার্ট হয়, এই এনার্জিটা আমাদের আলটিমেটলি কনভার্ট হবে। তো আমরা এনার্জিটাকে এই ফরম্যাটে না লিখে, আমরা যেহেতু এখন চার্জ নিয়ে ডিল করছি না, কারেন্ট ইলেকট্রিসিটিতে আমরা কারেন্ট নিয়ে ডিল করি, তো আমরা জানি কারেন্টের বাই ডেফিনেশন কারেন্ট আই ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে কিউ ইকুয়াল টু আই টি যদি আমরা পুট করি, তাহলে এটা হচ্ছে ভি ইন্টু আই ইন্টু টি, ওয়ার্ক ডান। এটাই অ্যাজ এ এনার্জি এটাই হচ্ছে থাকছে, তাই তো। তো আমরা ভি এর জায়গায় কি লিখতে পারি? ভি ইকুয়াল টু আই আর লিখতে পারি, পারি লিখতে। তাহলে ভি এর জায়গায় যদি আমরা আই আর পুট করি, তাহলে আই আর আই টি আর আই স্কোয়ার আর টি, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের এনার্জি। বোঝা গেল? কোনো সমস্যা কি? কোনো সমস্যা নেই। সো এই এনার্জি থেকে আমরা যদি পাওয়ারে, আমরা অ্যাকচুয়ালি পাওয়ার নিয়ে ডিল করব, একটা বাল্বের পাওয়ারই বলি আমরা 60 ওয়াট আর 10 ওয়াট। পাওয়ার কি হয়? জাস্ট এনার্জিকে টাইম দিয়ে ডিভাইড করলে পাওয়ার হয়ে যায়। তার মানে এই টার্ম থেকে জাস্ট আমি টাইমটাকে আউট করে দিলে কি হয়ে যাবে, এটা আই স্কোয়ার আর হয়ে যাবে আমাদের পাওয়ার, তাই তো।
মানে এনার্জিকে আমরা টাইম দিয়ে ডিভাইড করলে যেটা পাবো সেটাই হচ্ছে পাওয়ার, আই স্কোয়ার আর পাওয়ার। ওকে, আই স্কোয়ার আরও পাওয়ার, সেমভাবে আমরা ভি ইন্টু আই, টি দিয়ে ডিভাইড করলে ভি ইন্টু আই ইজ অলসো পাওয়ার। আর একটা ফরম্যাট কি লিখতে পারি আমরা, আমরা যদি এখানে একটা দেখো, এটা আই আর আর দিয়ে, এটা ভি আর আই দিয়ে, এবার ভি আর আর দিয়ে লিখছি, আইয়ের জায়গায় আমরা কি লিখতে পারি ভি বাই আর, তাহলে হয়ে যাচ্ছে ভি স্কোয়ার বাই আর। তাহলে তিনটে ফর্ম পাচ্ছি আমরা, যখন যেটা কাজে লাগবে আমরা তখন সেটা ইউজ করব। ওকে, কোন সমস্যা? জেনারেলি যখন ধরে নাও এখান থেকে আমরা পাওয়ারটা পাঠাচ্ছি, হ্যাঁ মন দিয়ে শুনবে, এখান থেকে আমরা পাওয়ারটা পাঠাচ্ছি, মনে করো এখান থেকে আমরা পাওয়ারটা পাঠাচ্ছি, পাওয়ারটা অনেক দূরে এইখানে গিয়ে একটা বাল্বে, এই অনেক দূরে একটা বাল্বে গিয়ে পাওয়ারটা কনজিউম হচ্ছে, বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা একটা পাওয়ার থ্রো করলাম, কত থ্রো করলাম, মনে করো ভি আই ইনপুট হিসেবে আই এই পাওয়ারটা থ্রো করলাম, পাওয়ার ইকুয়াল টু ভি ইন্টু আই, এই পাওয়ারটা আমরা থ্রো করলাম। আর বাল্ব খাচ্ছে কত, বাল্বের ধরো আমরা জানি ভোল্টেজ জানি আর কারেন্ট জানি, তাহলে ও ফর আউটপুট ইন্টু আইইউ, এই পাওয়ারটা হচ্ছে বাল্ব খাচ্ছে, তাই তো? তো মাঝখানে কি হচ্ছে, মাঝখানে এইখানে কিছু এনার্জি লস হয়ে যায়। কেন? আমরা জানি যে এই যে কারেন্টটা যে তারের মধ্যে দিয়ে আসবে, যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে আসবে, তার একটা রেজিস্ট্যান্স আছে, যদি মনে করি রেজিস্ট্যান্সটা আর, তাহলে তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হলেই কী হবে, একটা লস হবে, এটা অ্যাজ এ হিট লস হয়, আই স্কোয়ার আর টি অ্যাজ এ হিট, এটা একটা জুল, আই স্কোয়ার আর টি হচ্ছে হিট হিসেবে লস হয়ে যায়, মানে এখান থেকে এখানে আসতে তারটা গরম হয়, তো এনার্জিটা কোথা থেকে, এই এনার্জিটা এখানে পৌঁছানোর কথা, কিন্তু এখানে না পৌঁছে এখানে কি হচ্ছে, এই তারের মধ্যে দিয়ে আস্তে আস্তে হিট হিসেবে ওটা ডিসিপেটেড হয়ে যাচ্ছে, বিকিরিত হয়ে যাচ্ছে। এই কন্ডাক্টর এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছিল, যেতে যেতে একে হিট করছে, কেন হিট হচ্ছে, এই কারণে আই স্কোয়ার আর টি, একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে ও হিট জেনারেট করবে, জুল আমাদের এই লটা দিয়ে গেছে, এইচ ইজ প্রপোর্শনাল টু আই স্কোয়ার, এইচ ইজ প্রপোর্শনাল টু আর, এইচ ইজ প্রপোর্শনাল টু টি। যত বেশি কারেন্ট যাবে তার স্কোয়ারের সাথে হিট তৈরি হবে, যত বেশি রেজিস্ট্যান্স হবে তার সাথে প্রপোর্শনালি হিট তৈরি হবে, যতক্ষণ ধরে হবে, তো কমন সেন্সই তাই বলে, তাই না? দেখবে যে কোথাও যদি তার দিয়ে আগে কারেন্ট গিয়ে থাকে, হাত দিলে গরম লাগবে, আমরা সেটা আয়রনে দেখেছি, তারপরে হিটারে দেখেছি, সেগুলো পরের কথা, আসছি সেগুলো নিয়ে পরে, হিটিং এফেক্ট নিয়ে আসছি আমরা পরে। তাহলে এখানে কি হবে, এখানে একটি হিট তৈরি হবে, আই স্কোয়ার আর, ওয়াটে বললে আই স্কোয়ার আর, জুলে বললে আই স্কোয়ার আর টি, মানে এটা এগুলো সব জুলে আছে, টি যতক্ষণ মাল্টিপ্লাই আছে জুলে, যেই আমরা টি দিয়ে ডিভাইড করে দিলাম, এটা কি হয়ে গেল, ওয়াট হয়ে গেল, পাওয়ার। হ্যাঁ, হিট যখন বলবো হিট ডিসিপেটেড হচ্ছে তখন বলবো জুল, আর পাওয়ার লস যখন বলবো তখন এরকম আমরা আই স্কোয়ার। কেমন? তো এই কারণেই আমরা যখন কোনো পাওয়ার ট্রান্সমিশন করি তখন আমরা ভোল্টেজ লেভেলটাকে বাড়িয়ে কারেন্টটাকে কমানোর চেষ্টা করি। আমরা এটা ডিটেলে যখন অল্টারনেটিং কারেন্ট পড়বো তখন আমরা ডিটেলে ট্রান্সফর্মার পড়ার সময় এগুলো ডিসকাস করি। ওকে, তাহলে কী শিখলাম আমরা শিখলাম এখান থেকে ধরো একটা পাওয়ার সাপ্লাই করলাম, সেই পাওয়ারটা বাল্বে পুরোটা যাওয়ার কথা, পুরোটা না গিয়ে কিছুটা রাস্তাতেই হিট হিসেবে লস হয়ে যাচ্ছে আমাদের। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ইনপুট পাওয়ার, এটা আউটপুট পাওয়ার, মাঝখানে লস আছে। কেমন? এই নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু সিম্পল জিনিস বললাম। প্রথমে আমাদের ওয়ার্ক হলো, ওয়ার্ক থেকে আমাদের সেটা এনার্জিতে কনভার্ট হচ্ছে, সেই এনার্জি থেকে আমাদের পাওয়ার আসলো, পাওয়ার দিচ্ছি মানে আমরা বেসিক্যালি সুইচ অন করছি, লাইট জ্বলছে, তাই তো? কিন্তু মাঝখানে যে তার দিয়ে আসছে কারেন্টটা, সেখানেও কিছু খুবই কম, কেন? রেজিস্ট্যান্সটা খুব কম হয় তাদের, কন্ডাক্টরের রেজিস্ট্যান্স কম, আমরা কন্ডাক্টর এমনভাবে বানাই যে ওর রেজিস্ট্যান্স যেন কম হয়, সেজন্য আমরা কপারের ওয়্যার ইউজ করি বাড়িতে, তাই তো? দিয়ে আমাদের এইটা লস হচ্ছে। ওকে, সেমভাবে যদি আমরা কোনো একটা ব্যাটারি নেই, সবাই নোট ডাউন করতে থাকবে প্যারালালি, আমরা যদি সেইভাবে ব্যাটারি নেই, মনে করি এটা আমাদের একটা ব্যাটারির সাথে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, ব্যাটারির ইএমএফ ইন্টারনাল রেজিস্ট্যান্স আর বাইরের সার্কিটে আর ওহমের একটা রেজিস্ট্যান্স লাগানো আছে। কেমন? তাহলে ব্যাটারি কত পাওয়ার দিচ্ছে ক্যালকুলেট করতে পারবো আমরা, তার জন্য কারেন্ট লাগবে আমাদের, তাই তো?
তো ব্যাটারি কত কারেন্ট দিচ্ছে যদি বের করতে বলে, আই হোপ পারবো বের করতে আমরা। আই ইকুয়াল টু কত হবে, ইএমএফ ই বাই রেজিস্ট্যান্স কত, এখানে আর আর এখানে ক্যাপিটাল আর, তাহলে ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এটা আমাদের কারেন্ট, তাই তো? ঠিক। আচ্ছা, তাহলে কত পাওয়ার দিচ্ছে? এ পাওয়ার দিচ্ছে হচ্ছে আমাদের আই স্কোয়ার আর। পাওয়ার কত দিচ্ছে? পাওয়ার গিভেন বাই ব্যাটারি। ব্যাটারি আমাদের কত পাওয়ার দিচ্ছে? আই স্কোয়ার ইন্টু আর। আর কোন আর নেবো আমরা? ব্যাটারি তো দুটো রেজিস্ট্যান্সকে পাওয়ার দিচ্ছে, তাই তো? তাহলে আর মানে আমাদের ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স আর বাইরের সার্কিটের রেজিস্ট্যান্স দুটো অ্যাড হবে। তাহলে আমরা আই স্কোয়ারের ভ্যালু যদি পুট করি, এটা হচ্ছে পাওয়ার বাই ব্যাটারি বা সেল লিখছি, হ্যাঁ পিবি লিখছি, ই স্কোয়ার বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার ইন্টু আর প্লাস আর, তাহলে হচ্ছে ই স্কোয়ার বাই আর প্লাস আর। এটা হচ্ছে ব্যাটারি আমাদের দিচ্ছে, কিন্তু আলটিমেটলি এখানে এসে সেটা পৌঁছচ্ছে না। এখানে এসে কত পৌঁছচ্ছে? এখানে এসে আমাদের আই স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর পৌঁছচ্ছে। এখানে এখানে কত, এখানে এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে? আই কারেন্টই যাচ্ছে, সিরিজে আছে আই কারেন্টই যাচ্ছে, হ্যাঁ কি না বলো? আই কারেন্ট যাচ্ছে, শিওর সবাই? ওকে, আই কারেন্ট যাচ্ছে এর মধ্যে, তাহলে এখানে কত পাওয়ার লস হবে? আই স্কোয়ার ইন্টু আর হবে। এখানে কত পাওয়ার, মানে এই আরটা কত পাওয়ার কনজিউম করবে? আই স্কোয়ার ইন্টু আর, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রস আই স্কোয়ার ইন্টু আর হবে, গোটা সার্কিটে আই স্কোয়ার ইন্টু আর প্লাস আর হবে। বোঝা গেল? তাহলে পাওয়ার আউটপুট আমরা লিখছি এবার, পাওয়ার আউটপুট, পাওয়ার আউটপুট মানে আর এর মধ্যে দিয়ে কত হচ্ছে? আই স্কোয়ার ইন্টু অনলি ক্যাপিটাল আর। তাহলে আই স্কোয়ার মানে কত বলো? ই স্কোয়ার বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর। এটা হচ্ছে আমাদের আউটপুট রেজিস্ট্যান্স, আউটপুট পাওয়ার ব্যাটারির। ওকে, কার কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। এবার ঘটনা হচ্ছে একটা, এই এই ব্যাটারিটা পাওয়ার আমাদের সাপ্লাই করছে, তো এই ব্যাটারিটা কখন ম্যাক্সিমাম পাওয়ার সাপ্লাই করবে বাইরে, মানে এই বাইরে এই আর এর ভ্যালুটা আমি ধরি চেঞ্জ করি, যদি মনে করো আর এর ভ্যালুটা একবার 1 ওহম নিলাম, একবার 2 ওহম নিলাম, এরকম করে যদি চেঞ্জ করতে থাকি, একটা মোমেন্ট আসবে যেখানে ম্যাক্সিমাম হবে। ম্যাক্সিমাম হবে কি? ম্যাক্সিমাম হবে আউটপুট পাওয়ারটা ম্যাক্সিমাম হবে, মানে এখান থেকে 100 ওয়াট গেল, এখানে ধরো কথার কথা বলছি যে 60 ওয়াট কম, 60 ওয়াট এখানে পৌঁছবে, তারপর রেজিস্ট্যান্স আরও যদি বাড়াই দেখা যাবে যে এটা কমে যাবে, কিছু একটা হবে, মানে ম্যাক্সিমাম একটা মোমেন্ট আসবে, যে মোমেন্টে কী হবে, এই ব্যাটারিটা ম্যাক্সিমাম পাওয়ার একে ডেলিভার করবে। বোঝা যাচ্ছে? এখান থেকে পাওয়ার বেরোচ্ছে, বেরিয়ে এখানে পৌঁছচ্ছে, তো এই পাওয়ারটা ম্যাক্সিমাম পৌঁছবে। কখন পৌঁছবে? আমাদের কমন সেন্স বলে যে স্যার এই আটটা সবসময়, আটটা কম হলে, ব্যাপারটা দেখো এই কারেন্টের ভ্যালু কমে যাবে, তো এই আটটা কমে গেলে কারেন্টের ভ্যালুও কমে যাবে। এই জন্য একটা অপটিমাম পজিশন আমাদের বের করে, অপটিমাম পজিশন আছে যে ওই পজিশনেই ম্যাক্সিমাম হবে, বাকি পজিশনগুলোতে মিনিমাম হবে, মানে এরকম কোথাও একটা ম্যাক্সিমাম হলে পরেরটাও মিনিমাম হবে, আগেও কম পরেও কম, একটা পার্টিকুলার পজিশন যেখানে গিয়ে কে ম্যাক্সিমাম হবে, পাওয়ারটা ম্যাক্সিমাম হবে, আউটপুট পাওয়ারটা ম্যাক্সিমাম হবে, এবং সেটা এই আর এর ভ্যালুর ওপর ডিপেন্ড করবে। কেমন? আর তো আমার কাছে আছে, এটা আমি আটটা বাইরে থেকে চেঞ্জ করলাম, দেখলাম যে হ্যাঁ একটা মোমেন্ট আছে যেখানে এসে এই আটটাকে এ ম্যাক্সিমাম পাওয়ার দিচ্ছে এই আর এর ভ্যালুর ওপরে, সেইটা আমরা বের করি। ডেরিভেশনটা আসতে পারে পরীক্ষাতে, খুব একটা খুব অত ইম্পর্টেন্ট নয়, কিন্তু আসতেই পারে। এই প্রশ্নটা মুছে দিলাম, কেমন? চলো, তো আমাদের আউটপুট পাওয়ারের ইকুয়েশন এইটা হয়ে গেছে এখন অবধি, তাই তো? ই স্কোয়ার বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর। আমরা 11 পড়ার সময় অনেক জায়গাতেই করেছিলাম, যখন আমরা ম্যাক্সিমাম বা মিনিমা বের করি, তোমরা 12 অবশ্যই শিখে যাবে, এটা অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসে আমরা অ্যাপ্লিকেশন যখন পড়বো তখন শিখে যাবো যে ডেরিভেটিভ, যখন কোনো কিছু ডেরিভেটিভ ইকুয়াল টু যখন 0 হয় একটা রেসপেক্টে, সেই মোমেন্টে আমরা ওই ফাংশনটার ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুটা পাই, ঠিক আছে?
ইকুয়াল টু জিরো হতে হবে। কী ইকুয়াল টু জিরো? ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো হতে হবে। তার মানে পাওয়ারটাকে আমি কাকে ভ্যারি করাবো বললাম? এই রেজিস্ট্যান্সটাকে ভ্যারি করাবো, তাই তো? তাহলে আমরা যদি এরকম লিখি ডিপি নট, কাকে ডেরিভেটিভ করছি? পাওয়ারটাকে ডেরিভেটিভ করছি কার রেসপেক্টে? এই যে বাইরের সার্কিটের রেজিস্ট্যান্সের। বাইরের সার্কিট কেন বলছি? এটা 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 হচ্ছে ইন্টারনাল, এটা হচ্ছে বাইরে, সেই জন্য। কেমন? তো আমরা যদি এই ডেরিভেটিভটা করি, এটা ইকুয়াল টু যদি জিরো করে আমরা আর এর সাথে বাকি রিলেশনগুলো বের করতে পারবো। তো দেখো, এটা ইকুয়াল টু যদি জিরো করি আমরা ইউ বাই ভি ফরম্যাটের ডেরিভেটিভ করতে পারি। এখানে স্কোয়ারটা কনস্ট্যান্ট আছে, বাইরে বের করে দিচ্ছি, স্কোয়ার আমার দরকার পড়বে না, স্কোয়ারটা বাইরে থাকছে। আচ্ছা, ইউ বাই ভি ফরম্যাট মনে আছে সবার? না মনে থাকলে দেখে নেবে, আই হোপ সবার মনে আছে। তারপর কি হয়? ফার্স্টে কার ডেরিভেটিভ হয়? ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশন মনে আছে সবার? ভেরি গুড। চলো তাহলে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ হবে, সেকেন্ড ফাংশনটা আনচেঞ্জ থাকবে, তাই তো? এর ডেরিভেটিভ হলো, এটা আনচেঞ্জ থাকলো, মাইনাস, এবার ওর ডেরিভেটিভ হবে, এ আনচেঞ্জ থাকবে। এই ডেরিভেটিভ করলে কত হবে? 2 r প্লাস r ইকুয়াল টু 0। ওকে, ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি আমরা, ইটা নট জিরো ইটাকেও তুলে দিতে পারি। তাহলে আলটিমেটলি কি পড়ে থাকবে আমাদের কাছে? আমাদের কাছে পড়ে থাকবে r প্লাস r এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এটাকে ওপাশে লিখবো। আচ্ছা, এক স্টেপ জাম্প করছি না, আমরা বলবো স্যার কী করছেন আপনি। ওপারে গেল কেমন? আর প্লাস আরটাকে কেটে দিলাম, দুটো রেজিস্ট্যান্সের অ্যাডিশন জিরো হয় না, আমি কেটে দিতেই পারি। আলটিমেটলি কত পড়ে থাকবে তাহলে? আর প্লাস আর ইজ ইকুয়াল টু টোয়াইস আর, অর স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর। কি হলো কেসটা? দেখো, ব্যাটারির যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে সেটার সমান যদি আমরা এই রেজিস্ট্যান্সটাকে নেই, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ব্যাটারি ডেলিভার করতে পারবে। তার বেশি বা কম নিলে ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার হবে না। ঠিক আছে, কথাটা মনে হয়, ম্যাক্সিমাম পাওয়ার, নট 100% পাওয়ার। 100% পাওয়ার ইজ নট পসিবল, কেননা এই রেজিস্ট্যান্স থাকলে এখানে লস হবেই। ঠিক আছে, এফিসিয়েন্সি 100% হবে না, কিন্তু পাওয়ারটা ম্যাক্সিমাম ডেলিভারি করতে পারবে। কত হবে সেই পাওয়ারটা? এই যে আমাদের পাওয়ারের এটা অলরেডি ফর্মুলা আছে, তাহলে আমরা পি ম্যাক্স লিখছি। পি ম্যাক্স কত? স্কোয়ার বাই স্মলারের জায়গায় আমরা ক্যাপিটাল আর বা ক্যাপিটালের জায়গায় স্মল আর পুট করতে পারি, তাহলে এটা হয়ে যাবে আর প্লাস আর, মানে 2r এর হোল স্কোয়ার, উপরে একটা আর আছে, ক্যাপিটাল আর স্মল আর লেখা একই ব্যাপার এখন, তাহলে স্কোয়ার বাই 4r স্কোয়ার, তাহলে পি ম্যাক্স ইজ ইকুয়াল টু স্কোয়ার বাই 4r। ওকে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার। বোঝা গেল? আমি একটা গ্রাফের গল্প বলছিলাম, সেই গ্রাফটা কেমন হবে দেখতে? সেই গ্রাফটা দেখতে এই রকম হবে। এদিকে কে আছে? এদিকে আউটপুট পাওয়ার, আর এদিকে যদি আমরা আমরা যদি ক্যাপিটাল আরটাকে ভ্যারি করি, ক্যাপিটাল আর তুমি যদি জিরো পুট করো, তাহলেও দেখো একটা আউটপুট পাওয়ার জিরো হয়ে যাবে, তো ওখানে জিরো করেছো, তাই না? তারপর যদি তুমি যে কোনো রেজিস্ট্যান্স যদি নাও, এটা আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে এরকম একটা পিক ভ্যালু আসবে, তারপর এটা এরকম কমতে থাকবে। কেমন? এটা কখন হবে? যখন ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর। এটা মনে করো 2r আছে, তারপর 3r আছে, এইভাবে বাড়ছে আস্তে আস্তে। আর এর চেয়ে কম নিলেও দেখো পাওয়ারটা কম হচ্ছে, আর এর চেয়ে বেশি নিলেও, স্মল আর এর চেয়ে বেশি বলছি, বেশি নিলেও এটা কম হচ্ছে। তাহলে আর ইকুয়াল টু যখন ক্যাপিটাল আর ইকুয়াল টু যখন স্মল আর হচ্ছে, তখন আমাদের ম্যাক্সিমাম হচ্ছে। ম্যাক্সিমাম ভ্যালুটা কত হচ্ছে? ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে স্কোয়ার বাই 4r। কেমন? আচ্ছা, আর এই সময় এফিসিয়েন্সি কত হয়? এফিসিয়েন্সিকে আমরা এরকম সাইন দিয়ে লিখি, এফিসিয়েন্সি মানে আউটপুট বাই ইনপুট। ঠিক আছে, আউটপুট বাই ইনপুট।
এই সময় এফিসিয়েন্সি হবে 50%। কেমন? আউটপুট বা ইনপুট হবে 50%। কেমন করে স্যার? আউটপুট, আচ্ছা আউটপুট কই, এইটা আমাদের আউটপুট হলো এখন, ঠিক তো? যে কোনো কিছু আউটপুট বা ইনপুট, আমি যদি 100 টাকা লাগিয়ে 100 টাকা ইনকাম করি, তার মানে আমার এফিসিয়েন্সি 100%, ঠিক আছে? তো কম হয়ে গেলে, কিছু লস হয়ে গেল, 20 টাকা লস হয়ে গেল, তাহলে 80% হয়ে যাবে, তাই না? তো সেটাই দেখবো আমরা। আউটপুট কত হচ্ছে? আউটপুট কত হচ্ছে? E²/4R। ইনপুটে কত আছে? E², এটা আর হয়ে যাবে, তাহলে E²/2R হয়ে যাবে, হাফ। পার্সেন্টেজে করলে ইন্টু 100 করলে 50% হবে। এফিসিয়েন্সি কত হবে? 50% হবে এই মোমেন্টে। অনেক কটা কোশ্চেন কিন্তু এখান থেকে হতে পারে, অনেক কটা পসিবল কোশ্চেন আছে। একটা হচ্ছে কখন ব্যাটারি ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার করে, যখন বলবো যখন ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সমান হয়, ঠিক আছে? ঠিক আছে, অভ্যন্তরীণ রোধ যখন বহির্বর্তনীয় রোধের সমান হবে তখন, ঠিক? কত হবে সেই সময় পাওয়ার? E²/4R হবে। এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা কত হবে? এফিসিয়েন্সিকে বাংলায় বলে কর্মদক্ষতা, হ্যাঁ, এটা এই ইটা সাইন দিয়ে প্রকাশ করা হয়। কত হবে? 50% হবে। কেমন হবে? সব দেখিয়ে দিতে পারবো আমরা। তো দুটো তিনটে ডেরিভেশন আমাদের বোর্ড লেভেলে এইচএসে আসতে পারে। কেমন? আশা করি বোঝা গেছে। চলো আমরা একটু প্রবলেমের দিকে যাবো এখন, হ্যাঁ, আস্তে আস্তে একটু প্রবলেমের দিকে ঢুকবো। সবাই নোট ডাউন করেছো তো? সবাই নোট ডাউন করবে, পজ করে করে নোট ডাউন করবে, প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করবে রিপিটেডলি। বই থেকে দেখবে, বই যদি অন্য কোনোভাবে করে দেওয়া থাকে সেটাকে বোঝার চেষ্টা করবে। জিনিসটা একই, আলাদা কিছু নয়, হ্যাঁ, এটাই আমি বলতে চাইছি তোমাদের। যাই হোক, তো এর সাথে আমাদের বাড়িতে আমরা মিটার বক্স দেখেছি, আই হোপ সবাই মিটার বক্স দেখেছি। তো সেই মিটার বক্স দেখতে কেমন হয় জানি সবাই, দেখে নাও মিটার বক্স কেমন হয় দেখতে। আগেকার দিনে অ্যানালগ মিটার বক্স ছিল, সেখানে এরকম করে একটা কী করতো, ডিজিট করতো। আমাদের দেখবে তোমাদের বাবারা হয়তো বলে, এই লাইট ফ্যান চালিয়ে রেখেছিস, অনেক বিল আসলো, এত ইউনিট বিল উঠলো, অত ইউনিট বিল উঠলো। পেপারে দেখবে মাঝে মাঝে বলে ইউনিটে পার ইউনিট বিল বেড়ে গেছে। ইউনিটটা কি? ইউনিটটা হচ্ছে কমার্শিয়াল ইউনিট বলি আমরা, বোর্ড অফ ট্রেড বলি, হ্যাঁ, বিওটি। এটা অ্যাকচুয়ালি কিলোওয়াট আওয়ার। ওয়াট কিসের ইউনিট? পাওয়ারের ইউনিট। ওয়াটের সাথে আওয়ার মাল্টিপ্লাই করে দিয়েছি। কি মাল্টিপ্লাই করেছি? ওয়াটের সাথে টাইম। ওয়াটের সাথে টাইম মানে কি? এনার্জি। সেই জন্য এর নাম এনার্জি মিটার। আমরা বলি মিটার বক্স, অ্যাকচুয়ালি কি ওটা একটা এনার্জি মিটার। ঠিক আছে, কি আছে ওর মধ্যে তাহলে? পাওয়ারের সাথে আমাদের টাইম মাল্টিপ্লাই আছে, মানে ওটা একটা এনার্জি মাপছে। তো কি ওই 1 ইউনিট মানে কি, 1 বিওটি মানে কি হলো আলটিমেটলি? তাহলে 1 কিলোওয়াট আওয়ার। একটু ভেঙে বলি, 1 কিলোওয়াট আওয়ার কি জিনিস? তুমি যদি 1 কিলোওয়াটের একটা লোড কি স্যার? লোড তো মাথায় নেই। লোড আমরা ইলেকট্রিক্যাল লোড হচ্ছে লাইট, ফ্যান, এগুলো সব ইলেকট্রিক্যাল লোড। মানে এটা তোমার বাড়িতে কেউ সাপ্লাই দিতে হচ্ছে, তো তাকে তো এগুলো সব কাউন্টে রাখতে হচ্ছে। এগুলো এই জন্য এগুলো হচ্ছে লোড। একটা জেনারেটর আছে কোথাও, একটা অনেক বড় জেনারেটর আছে, যে জেনারেটর থেকেই আমাদের বাড়িতে লাইট ফ্যানগুলো চলছে। তো সেই জেনারেটরের কাছে এই লাইট ফ্যানগুলোই হচ্ছে লোড, সেগুলোকেও মাথায় নিয়ে ঘুরছে। কেমন? তো লোড বলবো আমরা, যে কোনো রেজিস্ট্যান্সকে লোড বলবো। তো যদি 1 কিলোওয়াটের একটা লোড, মনে করো তোমার বাড়িতে একটা এসি আছে, সেই এসিটা 1000 ওয়াটের এসি। কত? 1000 ওয়াট। ঠিক এরকম যদি একটা এসি তুমি 1 ঘন্টা চালাও, তাহলে তোমার 1 ইউনিট বিল উঠবে। বলে স্যার আমার বাড়িতে এসি নেই, তাহলে আমি কেমন করে ক্যালকুলেশন করবো? ধরে নাও তোমার বাড়িতে বাল্ব আছে। কটা বাল্ব আছে? ধরে নাও 40 ওয়াটের 5টা বাল্ব আছে। তার মানে কত ওয়াট হয়ে গেল? 200 ওয়াট হয়ে গেল। তার মানে তুমি 5টা বাল্ব যদি 1 ঘন্টা জ্বালিয়ে রাখো, তাহলে তোমার 1 ইউনিট বিল উঠবে। স্যার কেমন করে হিসেবটা হচ্ছে? কিলো আছে এখানে, কিলো মানে 1000, তার মানে আমরা বলতে পারি 1000 ওয়াট আওয়ার। মানে 1000 ওয়াটের লোড, 1000 ওয়াটের টোটাল লোড, 1 ঘন্টা চললে যে বিলটা উঠবে সেটা হচ্ছে 1 ইউনিট। সবাই নোট ডাউন করো, 1000 ওয়াটের লোড 1 ঘন্টা চললে যে বিল উঠবে সেটা হচ্ছে 1 ইউনিট বিল। ঠিক?
আর 200 ওয়াটের তাহলে হলে কত হবে? 200 ওয়াটের 5 ঘন্টা চললে 1 ইউনিট বিল উঠবে, 2000 ওয়াটের আধ ঘন্টা চললে 1 ইউনিট বিল উঠবে। ওকে, এটাকে জুলেও করতে পারি আমরা। 1000 ওয়াট আছে, আর আওয়ারকে সেকেন্ড করলে কত হয়? কত হয় আওয়ারকে সেকেন্ড করলে? 3600 জুল। এটা হচ্ছে তোমার জুল, কত জুল এনার্জি। ওকে, চল এরপর আরেকটা ছোট্ট গল্প বলে তারপর আমরা প্রবলেম শুরু করছি। সেটা হচ্ছে ফিউজ। ফিউজ কি? ফিউজ হচ্ছে একটা, আমাদের বাড়িতে যে মিটার বক্স থাকে তারপরে আমাদের মেন সুইচ থাকে, ওখানে একটা ফিউজ লাগানো থাকে। কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, কোনো কারণে কারেন্ট বেড়ে গেলে ফিউজটা গলে যায়। আমরা ওখানে একটা স্পেশাল তার ইউজ করি, সেটা যে ওর মানে গলনাঙ্কের উপর ডিপেন্ড করে ওখানে লেড আর আমরা টিন মিলিয়ে একটা ওয়্যার ইউজ করে সেটা ওখানে লাগানো থাকে। এক্সেসিভ কারেন্ট মানে 10 অ্যাম্পিয়ার তোমার বাড়িতে পারমিসিবল কারেন্ট, যে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যেতে পারে, আমি হিসেব করে দেখিয়ে দিচ্ছি একটু পরে। তো যদি কোনো কারণে 12 অ্যাম্পিয়ার বা 15 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, সঙ্গে সঙ্গে ও গলে যাবে, করে সেফ রাখবে বাড়িতে। বাড়ির অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলো, লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এগুলো যেন নষ্ট না হয়, সেই জন্য আমরা ফিউজ ইউজ করি। আরও ডিটেলে অনেক কিছু আছে, এত সিম্পল নয় ব্যাপারটা, অনেক রকমের ফিউজ আছে। তোমাদের জন্য এইটুকুই হবে, ঠিক আছে? মানে তোমার বাড়িতে কত অ্যাম্পিয়ারের ফিউজ লাগাবে এই যদি কেউ হিসেব জিজ্ঞেস করে, ধরো তোমার বাড়িতে সব লাইট ফ্যান সব মিলে তুমি ক্যালকুলেশন করলে আমার বাড়িতে 2000 ওয়াট হচ্ছে, ওয়াটের আমার বাড়িতে টোটাল ইনস্ট্রুমেন্টগুলো আছে, ঠিক আছে, ইলেকট্রিক্যাল লোড আছে। তাহলে যদি আমি কথার কথা বলছি 200 ভোল্ট যদি তোমাদের সাপ্লাই ভোল্টেজ, আমাদের বাড়িতে 220 ভোল্ট, আমি 200 ধরে ক্যালকুলেশন করছি, তাহলে 2000/20 যদি করি আমরা, তাহলে কত হচ্ছে? 2000/20 করলে 10 অ্যাম্পিয়ার। তুমি সেফ সাইড আর একটু বেশি 15 অ্যাম্পিয়ারের তুমি ফিউজ ইউজ করো। বোঝা গেল? চল এবার আমরা খুব ইন্টারেস্টিং দু একটা প্রবলেমে আসব। মনে করো দুটো বাল্ব আছে, বাল্বের রেটিং যখন দেওয়া হয়, বাল্বে এরকম বলা হয় 60 ওয়াট 220 ভোল্ট। এর মানে আছে, হ্যাঁ, এই 60 ওয়াট 220 ভোল্ট এর মানে আছে। এর মানে হচ্ছে বাল্বটায় যদি আমি 220 ভোল্ট সাপ্লাই দিই, তাহলে ওর ব্রাইটনেস ম্যাক্সিমাম হবে। তাই 240 দিলে কী হবে? 240 দিলে আরও বেশি হবে, কিন্তু বাল্বটা উইথস্ট্যান্ড করতে পারবে না, সেটা বাল্বের ফিলামেন্টটা গলে যাবে। তার মানে আমরা যে ভোল্টেজটা লেখা থাকবে কেবলমাত্র সেই ভোল্টেজটাই আমি তত অবধি ভোল্টেজ দিতে পারবো। কম হলে কী হবে? কম হলে বাল্ব নষ্ট হয়ে যাবে না, কিন্তু টিম টিম করে জ্বলবে, ব্রাইটনেসটা অত ব্রাইটনেস পাবে না, কমে যাবে ব্রাইটনেসটা, উজ্জ্বল ভাবটা কমে যাবে। ঠিক আছে? তাহলে 220 ভোল্ট যদি আমি এই বাল্বে সাপ্লাই দিই, এই বাল্বে, তাহলেও 60 ওয়াট পাওয়ার কনজিউম করবে। বোঝা গেল? মানে 1 সেকেন্ডে 60 জুল এনার্জি কনজিউম, সেরকমভাবে বলতে পারি। আমরা জুলে যাচ্ছি না, আমরা এখন ওয়াটে। তাহলে একটা বাল্ব 60 ওয়াট 220 ভোল্ট মানে কি আছে? ও হচ্ছে 220 ভোল্ট দিলেও 60 ওয়াট পাওয়ার কনজিউম করবে। তো আমাদের বাড়িতে যে কানেকশান হয়, আমাদের বাড়িতে কানেকশানটা এরকম টাইপের হয়। এখানে আমাদের পোল থেকে 220 ভোল্টের সাপ্লাই আসে, তারপর এখানে একটা ফিউজ দিয়ে, এরকমভাবে একটা ফিউজ দিয়ে পাওয়ারটা যায়। তারপর মেন সুইচ লাগানো থাকে, সেগুলো আমি আঁকছি না, আমি সিম্পল আঁকছি। দিয়ে একটা লাইট, আরও একটা লাইট, মনে করো আরও একটা ফ্যান, আরও কিছু একটা লোড, সব রেজিস্ট্যান্স দিয়ে বোঝাচ্ছে, এরকমভাবে লাগানো থাকে। সমস্ত কী থাকে? প্যারালালে কানেকশান থাকে, সমস্ত প্যারালালে কানেকশান থাকে আমাদের বাড়িতে। কেন? সবাই 220 ভোল্ট পাবে, কারণ বানানো হয়েছে বাল্বগুলো 220 ভোল্টের জন্য। আমরা সিরিজে লাগালে ভোল্টেজটা ডিভাইড হয়ে যাবে। আমরা কারেন্ট ইলেকট্রিসিটির আগের লেকচারগুলো দেখেছিলাম, দুটো রেজিস্ট্যান্স সিরিজে থাকলে ভোল্টেজ ডিভাইড হয়ে যায়, ভোল্টেজ ডিভিশনগুলো শিখিয়েছি। তো সেটা হলে তো বাল্বগুলো জ্বলবে না ব্রাইটনেসে, ওই জন্য আমরা কখনোই সিরিজ কানেকশন করি না, আমরা সবসময় প্যারালাল কানেকশন করি। সবাই সেম ভোল্টেজ পাবে, টিভি, ফ্রিজ, লাইট, ফ্যান সবাই 220 ভোল্ট পাবে, সকল জীবে সমান দয়া। কেমন? তো ধরে নাও এটা 40 ওয়াট, এটা 60 ওয়াট, ফ্যানটা 80 ওয়াট, ফ্রিজ আছে 100 ওয়াট। তাহলে টোটাল কত পাওয়ার কনজিউম হচ্ছে? একদম একদম বাংলায় যোগ করে দেবো, 40 + 60 100, 180, 280। ঠিক আছে? তাহলে কি শিখলাম আমরা? যদি এরকম P1 পাওয়ার কনজিউম করে, P2 পাওয়ার কনজিউম করে, P3 পাওয়ার কনজিউম করে, P4 পাওয়ার কনজিউম করে, তাহলে টোটাল পাওয়ার কত কনজিউম হবে?
P1 প্লাস P2 প্লাস P3 প্লাস P4 কখন হবে? যখন এরা প্যারালালে আছে, যখন এরা প্যারালালে আছে। তাহলে স্যার সিরিজে দিলে কি হবে? সিরিজ দিলে অনেক রকমের ঘটনা ঘটতে পারে, আমি দেখাচ্ছি ঘটনাগুলো, কেমন? আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাকে 220 না নিয়ে 200 ভোল্ট নিচ্ছি। হ্যাঁ, ক্যালকুলেশনটা আমাদের একটু ইজি হবে। আচ্ছা, এটা হচ্ছে 200 ভোল্ট 40 ওয়াট, আর এটা হচ্ছে 200 ভোল্ট 100 ওয়াট। এখানে অনেক ধরনের কোশ্চেন হতে পারে। 1 নাম্বার কোশ্চেন যেগুলো আসে, কার ব্রাইটনেস বেশি হবে? হ্যাঁ, কার ব্রাইটনেস বেশি হবে? ঠিক আছে, বাংলায় লিখলাম, বাংলা নিয়ে করে কিছু মনে করো না। কার ব্রাইটনেস বেশি হবে? কেউ কি নষ্ট হয়ে যাবে? ঠিক আছে, টোটাল পাওয়ার কত হবে? টোটাল পাওয়ার কত কনজিউম করবে দুজন মিলে? 40 আর 100, 140 ওয়াট কি না তার চেয়ে বেশি না তার চেয়ে কম? সব অ্যান্সার আমরা একটা প্রবলেম করলে পেয়ে যাব। তো প্রত্যেকটা বাল্বের আমি কিছু রুলও শিখিয়ে দেবো, এটা শেষ করে নিই, কিছু রুল শিখিয়ে দেবো, দেখেই বলে দেওয়া যাবে অনেক কিছু। তো প্রত্যেকটা বাল্বের নিজস্ব কিছু রেজিস্ট্যান্স আছে। কেমন করে বের করবো আমরা রেজিস্ট্যান্স? তাহলে আমরা একটু ভাবি, ভি এখানে ভোল্টেজ জানি আর পি জানি, পি ভি আর আর দিয়ে কোনো ইকুয়েশন, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, পি ইকুয়াল টু ভিআই, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তাহলে আমার ভি স্কোয়ার বাই আর কাজে লাগবে। চলো তাহলে এটা আমরা বাল্ব 1 নাম দিলাম B1, এটা বাল্ব B2। তাহলে আমরা কি বের করব? এর রেজিস্ট্যান্স মনে করছি R1, এর রেজিস্ট্যান্স R2। তাহলে R1 বের করবো আমরা, তাই তো? R1 কত হবে বলো? ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার মানে 200 স্কোয়ার, 200 ইন্টু 200 বাই পি। স্যার কী ফর্মুলা হয়ে গেল স্যার? এটা কিছুই না, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ছিল, আরটাকে এখানে নিয়ে গেলাম, পিটাকে এখানে নিয়ে আসি। সমস্যা আছে কোনো? জানি সমস্যা নেই। 5 চল 1000 ওহম। তাহলে 40 ওয়াটের বাল্ব রেজিস্ট্যান্স কত? 1000 ওহম। আই হোপ R2 আমরা বের করতে পারবো সবাই। R2 ইকুয়াল টু কত হবে? সেমভাবে 200 ইন্টু 200 ডিভাইডেড বাই 100, 400 ওহম। কি শিখলাম? যার ভোল্টেজ লেভেল সেম হতে হবে, যার বেশি তার রেজিস্ট্যান্স কম। ঠিক, মানে 100 ওয়াটের বাল্বের রেজিস্ট্যান্স কম, 40 ওয়াটের বাল্বের রেজিস্ট্যান্স বেশি। ওকে, কোনো সমস্যা? সমস্যা। তাহলে আমরা এখন বাল্ব না দিয়ে সার্কিটটাকে এইভাবে আঁকতে পারি। বাল্বের ছবি না দিয়ে আমরা এরকম আঁকতে পারি। এটা 1000 ওহম, এটা 400 ওহম। কত ভোল্টেজ আছে আমাদের কাছে? 200 ভোল্টেজ, তাই না? তাহলে আই হোপ কারেন্ট আমরা ক্যালকুলেট করতে পারবো, কত কারেন্ট ফ্লো করছে। কত কারেন্ট হবে? 200 বাই 1000 প্লাস 400 মানে 1400, 1/7 অ্যাম্পিয়ার। কোনো ডাউট কারোর? আই হোপ কোনো ডাউট নেই। শিওর? চলো স্যার আই বের করলেন কেন? আমরা দুটো পাওয়ার বের করবো, কে কত পাওয়ার খাচ্ছে। কী করে বের করবো? আই স্কোয়ার আর। আর জানি আমরা, ভি তো জানি না যে ভি কে কত পাচ্ছে, ভি তো জানি না। ভিও বের করা যাবে, কোনো সমস্যা নেই, ভিও বের করা যাবে। আমি কারেন্ট দিয়ে বোঝাচ্ছি তোমাদের, ভি বের করেও করা যাবে, অসুবিধা নেই। ভোল্টেজ ডিভিশন লাগিয়ে কত ভোল্টেজ এ কত ভোল্টেজ সেখান থেকে আমরা বের করতে পারবো, অসুবিধা নেই। হ্যাঁ, ভি স্কোয়ার বাই আর বার করে আই হয়ে গেল। তাহলে এখানে আই স্কোয়ার আর হবে, এখানে আই স্কোয়ার আর হবে। তাহলে পাওয়ার P1 কত হচ্ছে আমরা সেটা বের করবো। P1 কত? আই স্কোয়ার আর, আই স্কোয়ার কত? 1/7 স্কোয়ার আর কত? আর কত বলো? আচ্ছা, একটা কাজ করি আমরা। হ্যাঁ, আমরা দুটো রেজিস্ট্যান্সকে, আমি তো টোটালটা বের করে নিই আগে, টোটালটা বের করে নিই। হ্যাঁ, টোটালটা বের করে নিই। আচ্ছা দেখো, একটা জিনিস আগে বুঝে নাও, এটা 1/7 অ্যাম্পিয়ার, তাই তো? 1/7 অ্যাম্পিয়ার। ফার্স্ট কোশ্চেন হচ্ছে কার ব্রাইটনেস বেশি হবে সেটা বের করি। আই ইকুয়াল টু 1/7 অ্যাম্পিয়ার, তাহলে এই একটা ভোল্টেজ কত হবে? ভি ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে 1000/7 মানে কত? 1000/7।
তাহলে V1 কত হবে, আমি V1টা কেন করছি একটু পরে বুঝতে পারবে। V1 ইকুয়াল টু কত হচ্ছে 1000/7, আর V2 কত হবে 400/7। কে বড়, কে বড়? অবভিয়াসলি 1000/7 বড়। তাহলে এই বেশি ভোল্টেজ পাবে, 40 ওয়াটের বাল্ব বেশি ভোল্টেজ পাবে। আর আর কেন রেজিস্ট্যান্স বেশি সেই জন্য। আর 60 ওয়াট 100 ওয়াটের বাল্ব কম ভোল্টেজ পাবে, কেন রেজিস্ট্যান্স কম জন্য। তাহলে কে ব্রাইটনেস বেশি জ্বলবে, যে ভোল্টেজ বেশি পাবে সে তার ব্রাইটনেস বেশি হবে। তাহলে এর ভোল্টেজ কত 1000/7 মানে ইট ইজ নট মোর দ্যান 160 কমই হবে আশেপাশে। তাহলে পাওয়ার কথা 200 পাচ্ছে 160 ধরে নিচ্ছি আমি, তাহলে এর ব্রাইটনেস যা জ্বলার কথা তার চেয়ে কম হবে, কিন্তু এর থেকে বেশি হবে। এ কত ভোল্টেজ পাচ্ছে, তো অনেক কম ভোল্টেজ পাচ্ছে, দেখো কত 50 সামথিং ভোল্টেজ পাচ্ছে, 60 কম। আর এই পাচ্ছে সেখানে 150-160 ভোল্ট। তাহলে সেই জন্য এর কি হবে, এর ব্রাইটনেস অনেক বেশি হবে, এর মানে এই বাল্বটা অনেক বেশি ব্রাইটনেসে জ্বলবে, এর অ্যাক্রসে ভোল্টেজটা বেশি হবে জন্য। ওকে, তাহলে যার ভোল্টেজ বেশি তার ব্রাইটনেস বেশি। তাহলে কী শিখলাম আমরা, যে কম ওয়াটের বাল্ব তার ব্রাইটনেস সবচেয়ে বেশি হবে, যে বেশি ওয়াট তার ব্রাইটনেস কম হবে। কিন্তু প্যারালালে কী ছিল, যার ব্রাইটনেস যার ওয়াট বেশি ছিল তার ব্রাইটনেস বেশি ছিল, যার ওয়াট কম তার ব্রাইটনেস কম ছিল। সিম্পল হিসাব। কঠিন আছে কিছু কি? ঠিক তো? নোট ডাউন করো, নোট ডাউন করো, সুন্দর করে নোট ডাউন করবে। হ্যাঁ, এই প্রবলেম থেকে আমরা অনেক কিছু কনক্লুশন করতে পারি। তাহলে আমাদের এত অবধি বেরোলো। বলছে স্যার টোটাল পাওয়ার কত কনজিউম হচ্ছে, টোটাল রেজিস্ট্যান্স কত আছে 1000 + 400 মানে 1400 ওহম, আর ইন্টু আই স্কোয়ার, মানে আমি এটা কমন নিয়ে নিলাম R1 + R2 একই ব্যাপার। আই স্কোয়ার কত, আই কত 1/7 এর হোল স্কোয়ার, তাহলে 1/7 ইন্টু 1/7 200/7 ওয়াট। এখনও শেষ হয়নি। হ্যাঁ, এটা টোটাল পাওয়ার কনজিউম হলো। এবার দেখো এখানে যে ফর্মুলা লিখছিল P1 + P2 + P3 + P4, এর জন্য কোনো ফর্মুলা নেই স্যার? অবশ্যই আছে, কিন্তু প্রথমে ফর্মুলা শেখালে এই জিনিসগুলো ফিল আসবে না, সেই জন্য আমরা ফর্মুলা শেখাইনি প্রথমে। কি ফর্মুলা হবে, ফর্মুলা হবে 1/P ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/P1, মানে প্যারালাল রেজিস্ট্যান্সের যে ফর্মুলা, সিরিজের ক্যাপাসিট্যান্সের যে ফর্মুলা সেইটা। ঠিক, দুটোর জন্য কি হতো ফর্মুলা, দুটো মাল্টিপ্লিকেশন বাই অ্যাডিশন, মনে আছে? তাহলে পি ইকুইভ্যালেন্ট যদি আমরা ধরো কিচ্ছু জানি না, আমরা খালি এমনি করছি 40 আর 100, তাহলে 40 × 100 বাই 40 + 100 4000/1400। মিললো, মিললো। কঠিন আছে কিছু? ওকে, আজকের লেকচার এত অবধি থাকবে তোমাদের, সবাই নোট ডাউন করো। আমরা এর কিছু সুন্দর সুন্দর আরও প্রবলেম নিয়ে আরেকটা লেকচার আসবে আমাদের, এরই কন্টিনিউয়েশন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, মন দিয়ে পড়াশুনো করো, বই থেকে অনেক কিছু পড়ো। যা যা আমি পড়াচ্ছি সেগুলো কিন্তু সেগুলো দিয়ে সব হবে না, আমি বারবার বলছি, বই থেকে কিন্তু তোমাদের এক্সট্রা অনেক কিছু পড়তে হবে। কোশ্চেন সলভ করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করো, নিট করো, নিটের প্রিভিয়াস ইয়ার করো, যেই প্রিভিয়াস ইয়ার করো, কেমন? সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।